গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দ্বৈরথ। আজ চতুর্থ এবং শেষ পর্ব। সদরুদ্দিন সাহেব খাটে আধশোয়া হয়ে বসা, তার সামনের চেয়ারে বিজুর চোয়াল শক্ত হয়ে আছে, হাত মুঠি করা। ঘরে আর কেউ নেই, তবে তিথি মাঝে মাঝে দরজার কাছে এসে দাঁড়াচ্ছে এবং চলে যাচ্ছে। তিথির চোখে ভয়। সদরুদ্দিন সাহেব কঠিন গলায় বললেন, তুই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস? বিজু কঠিন গলায় বলল, হ্যাঁ, 10 দিনের মধ্যে চলে যাবেন। 10 দিনের মধ্যে চলে যাব? হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে। বড় আপার ঘুমাবার জায়গা নেই, আমি ঘুমাই বারান্দায়। বিশ্বাস না হলে একবার এসে দেখে যাবেন। সোমাকে আমার এখানে পাঠিয়ে দিলেই হয়, তিথির সঙ্গে থাকবে। বড় চাচা, আপনি আমার কথা বুঝতে পারছেন না। বাড়িটা আপনি 10 দিনের মধ্যে ছাড়বেন। কেন? আবার বলছেন কেন? আপনি জানেন না কেন? না, জানি না। এই বাড়ি আমাদের। কে বলেছে তোকে? কি বলছেন আপনি? কে বলেছে মানে? যা, একটা দলিল এনে তুই আমাকে দেখা যে এই বাড়ি তোর। যেদিন দেখাবি সেই দিনই ছেড়ে দেব। আর শোন বিজু, তোর মাথাটা বেশি গরম হয়ে আছে। মাথা এত গরম করিস না। এই বয়সে মাথা যদি এত গরম হয়, তাহলে বাকি জীবনটা কি করবি? আপনি দয়া করে উপদেশ দিবেন না। উপদেশের আমার দরকার নেই। তা নেই, তোর যে জিনিসের দরকার সেটা হলো জুতার বাড়ি। ন্যাংটা করে তোকে জুতা দিয়ে পেটানো দরকার, আর মাথাটা কামিয়ে দেয়া দরকার। বিজু থমথমে মুখে উঠে দাঁড়ালো। বেরিয়ে যাওয়ার সময় পেছনে পেছনে তিথি আসছে। তিথি নরম গলায় বলল, বিজু ভাইয়া। বিজু জবাব দিল না। তিথি বলল, আমরা এই বাড়িতে থাকবো না বিজু ভাইয়া, এই বাড়ি ছেড়ে দেব। সবাই মামার বাড়িতে চলে যাব। আগেই যেতাম, শুধু বাবা যেতে চাচ্ছে না বলে যাচ্ছি না। বাবা মামাদের একেবারেই সহ্য করতে পারে না, দেখলে কেমন পাগলের মতো হয়ে যান। তুমি রাগারাগি করো না ভাইয়া, আমরা থাকবো না। বিজু কোনো জবাব দিল না। তবে তিথি যে সহজ শান্ত ভঙ্গিতে এতগুলি কথা বলতে পারল, তাতে সে অবাক হল। ওই সেদিনও পুঁচকে মেয়ে ছিল, আজ কেমন গুছিয়ে কথা বলতে শিখেছে। বিজুর মনে হলো বড় চাচার মেয়েগুলি বড় চাচা কিংবা বড় চাচির মতো খারাপ হয়নি। চেহারা ভালো না, কিন্তু মেয়েগুলি ভালো, বিশেষ করে তিথি। এর গলায় সে কোনোদিন একটা উঁচু স্বর শোনেনি। তিথির সঙ্গে সোমার কোথায় যেন মিল আছে। সাইফুদ্দিন সাহেব আজ সকাল সকাল বাড়ি ফিরবেন ভেবেছিলেন। শরীরটা ভালো লাগছে না, কাল রাতে ঠান্ডা লেগে জ্বর লাগছে। যেদিন সকাল সকাল ফিরবেন ভাবেন, সেদিনই ফেরা হয় না। 6-7 জন রোগী বসে আছে। তার জন্য এতগুলি রোগী অপেক্ষা করবে, এটা আশ্চর্যের ব্যাপার। শেষ বয়সে পসার বাড়তে শুরু করলো কিনা কে জানে। খারাপ সময়টা বোধহয় কেটে যাচ্ছে। দিনের পর দিন একটা রোগীও পাননি। কম্পাউন্ডারের যে কাজ, ইঞ্জেকশন দিয়ে 2 টাকা নেয়া, সেই কাজও করতে হয়েছে। জীবনের শেষে এসে সুদিনের মুখ দেখছেন। ডাক্তার হিসেবে আগে যা ছিলেন এখনো তাই আছেন, তাহলে রোগী আসছে কেন? বয়সের কারণে কি চেহারায় ডাক্তার ভাবটা বেশি এসেছে? হতে পারে। তার মাথার চুল লম্বা, সব চুল পেকে ধপধপ করছে বলে চেহারা একটা ঋষি ঋষি ভাব এসে গেছে। তিনি পর্দা সরিয়ে ডাকলেন, এখন কে? আপনি আসুন। ছেলে কোলে নিয়ে মধ্যবয়সী এক লোক ঢুকল। ছেলের বয়স 4-5, রোগা লিকলিক করছে। চেহারা দেখেই বোঝা যায় এর একমাত্র অসুখ অপুষ্টি। খোকার কি হয়েছে? পেটে ব্যথা, কাল সারা রাত ঘুমাইতে দেয়নি, ছটফট করছে। ব্যথা কি এখনো আছে? কিছু তো বলতেছে না। কি খোকা, ব্যথা আছে?
ছেলে না সূচক মাথা নাড়ল। সাইফুদ্দিন সাহেব হাসি মুখে বললেন, ব্যথা থাকলেও অনেক সময় ছেলেরা ডাক্তারের ভয়ে বলে না। ঠিক বলছেন ডাক্তার সাহেব। দেখি খোকাকে এখানে শুইয়ে দিন তো। কি খোকা, আমাকে ভয় লাগে? খোকা হেসে ফেলল। দীর্ঘ সময় নিয়ে সাইফুদ্দিন সাহেব রোগী দেখলেন। তার পসার বাড়ছে, তাকে আরও সাবধান হতে হবে। পসারের সাথে সাথে দায়িত্ব চলে আসে। রোগী শেষ পর্যন্ত বেরোতে বেরোতে 9টা বেজে গেল। এখান থেকে বাড়ি প্রায় আধ মাইলের মতো। এটুকু পথ ধরে তিনি হেঁটে হেঁটে যান। এতে শরীরটা ঠিক থাকে, রাতে সুনিদ্রা হয়। রাস্তায় নামতেই দেখলেন বিজু দাঁড়িয়ে আছে। তিনি হাসি মুখে বললেন, কিরে বিজু, তুই? তোমার জন্য দাঁড়িয়ে আছি, মেলা রোগী আসছে দেখি তোমার কাছে। তিনি তৃপ্তির হাসি হাসলেন। বিজু বলল, রিক্সা নেবে না হাঁটবে? চল হাঁটি। তুই কিছু বলবি? হাতে একটা জ্বলন্ত সিগারেট থাকলে বিজুর কথা বলতে সুবিধা হয়। তবে বাবার সঙ্গে তো আর সিগারেট হাতে কথা বলা যায় না। বিজু সিগারেট ফেলে দিল। আস্ত সিগারেট ফেলে দিতে মায়া লাগল। সাইফুদ্দিন সাহেব বললেন, সোমার ব্যাপারে কিছু বলবি? না। আচ্ছা বাবা, দাদার মৃত্যুর পর তোমাদের সম্পত্তির ভাগটাকগুলো কিভাবে হলো? সম্পত্তি আছেই বা কি, আর ভাগই বা কি হবে? তবু যা আছে সেটার কথাই বলো। কাগজপত্রে তো কিছু নেই, মুখে মুখে ভাগ। বলো কি? কেন, কি হয়েছে? বিজু জবাব দিল না। একদলা থুথু ফেলে মুখ বিকৃত করল। তার অনেক পরিকল্পনা মাথায়। এখন মনে হচ্ছে সব পরিকল্পনায় পানি লেগে গেছে। কোনো পরিকল্পনা কাজে লাগানো যাবে না। ঢাকা শহরের এমন সুন্দর একটা জায়গায় তাদের 5.5 কাঠা জমি। পুরনো বাড়িটা ভেঙে ব্যাংক লোন নিয়ে 6তলা দালান তোলা যায়। নিচের তলায় হবে ডিপার্টমেন্টাল স্টোর, ওপরে ফ্ল্যাট। এক এক ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। মোট 10টা ফ্ল্যাটে 4,000 টাকা করে ভাড়া হিসাব করলেও হয় 40,000। ডিপার্টমেন্টাল স্টোর সে নিজে চালাবে। সব পাওয়া যাবে এখানে। একটা স্ন্যাক্স কর্নার থাকবে, ভিডিও কর্নার থাকবে। আজকাল ভিডিও ব্যবসা জমজমাট। লোকজন বাজার করতে এসে পছন্দসই একটা ক্যাসেট নিয়ে চলে যাবে। বিজু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সাইফুদ্দিন সাহেব বললেন, কি হয়েছে রে বিজু? বিজু একদলা থুতু ফেলল, জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছা করছে না। বড্ড গরম লাগছে। আজ আবার গরম পড়ে গেছে। প্যাকেট করা নতুন ক্যাসেট ডেক জোগাড় করতে কামালের বেশ ঝামেলা হয়েছে। 3 ঘন্টার জন্য নিয়ে যাবে, প্যাকেট খোলা যাবে না। এই কথার পরও কোনো দোকানদার রাজি হয় না। এই 3 ঘন্টার জন্য 500 টাকা দিতে সে রাজি, তাতেও কাজ হয় না। শেষ পর্যন্ত 700 টাকায় রফা হলো। ঠিক হলো দোকানের একজন কর্মচারীও সাথে যাবে, তাতেই সই। এত যন্ত্রণা করে শেষ পর্যন্ত একটা পয়সা পাওয়া না গেলে মাথায় বাড়ি। দোকানের কর্মচারী যাবার পথে বলল, 3 ঘন্টার জন্য জিনিসটা নিচ্ছেন কেন? কামাল বিরক্ত হয়ে বলল, এত কথায় আপনার দরকার কি? এই নেন 50টা টাকা, রাখেন, চা পানি খাবেন আর দয়া করে মুখটা বন্ধ রাখবেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি না জিজ্ঞেস করার জন্যই তো 50 টাকা। আবার বললেন ব্যাপার কি? বাড়ি কোথায় আপনার? কর্মচারী চুপ করে গেল। ক্যাসেট ডেক ভদ্রলোকের পছন্দ হলো। মুখে সে কিছু বলল না, তবে পছন্দ যে হয়েছে তা বোঝা যাচ্ছে। চোখ চকচক করছে, চোখের পাতা ঘন ঘন কাঁপছে। কামাল মনে মনে বলল, হারামজাদা লোভী। ভদ্রলোক বলল, কত চান আপনি? কামাল বলল, এর আসল দাম আপনি জানেন? আপনি কত হলে দিতে পারবেন শুনি? 15,000। পাগল নাকি? ব্ল্যাক মার্কেটের জিনিস 15,000 টাকা চাচ্ছেন? ব্ল্যাক মার্কেট বলেই 15 চাচ্ছি,
আসল দাম 40। আমি 6,000 দিতে রাজি। কত বললেন? 6। রাগে কামালের ব্রহ্মতালু জ্বলে গেল। হারামজাদা বলে কি? রাজি থাকলে বলেন, আমি এক্ষুনি ক্যাশ দিয়ে দিচ্ছি। এই দামাদামি কার কাছে শিখছেন ভাই সাহেব? কি বললেন? না, বলবো আবার কি? ব্ল্যাক মার্কেট করছেন, এটাই তো অপরাধ। তার উপর আবার প্রফিট করছেন, তার উপর আবার প্রফিট করবার চেষ্টা। তা তো ঠিকই। আপনাকে তো পুলিশও ধরিয়ে দিতে পারি, পারি না? জি পারেন, কেন পারবেন না? 6.5 পাবেন। কামাল মধুর ভঙ্গিতে হাসল। ভদ্রলোক বললেন, আচ্ছা ঠিক আছে, যান 7। ক্যাশ দিয়ে দিচ্ছি, রাজি থাকলে বলেন হ্যাঁ। রাজি আছি। বিকেলে আসবো, টাকা জোগাড় রাখবেন। বিকেলে আসতে হবে না, এখনই দিয়ে দিচ্ছি। আপনার লোককে বলুন ফিট করে দিক। এটা তো দেয়া যাবে না, আরেকজনকে দেখাতে নিয়ে যাব। আমার 3টা সেট আছে, 3টাই বেচতে হবে। একই জিনিস? হ্যাঁ, একই জিনিস, একই কোম্পানি, একই মাল। ওদের কাছে কততে বেচবেন? যত পাওয়া যায়, তবে 7 পর্যন্ত আসলে ছেড়ে দেব, বেশি লোভ করতে নাই। আপনি নিজে কত দিয়ে কিনেছেন? কামাল মধুর ভঙ্গিতে হাসল। ভদ্রলোক বললেন, এইটাই রেখে যান, অন্য সেট কাস্টমারদের দেখাবেন। অন্য 2 সেট টঙ্গিতে। আবার টঙ্গি যাব? বিকেলে নিয়ে আসব, জিনিস দেখে ফিট করে তারপর টাকা দিবেন। আমি ভাই এক কথার মানুষ। কামাল সন্ধ্যার পর ওই বাড়িতে উপস্থিত হল। ভদ্রলোক চিন্তিত হয়ে অপেক্ষা করছেন, এটাই স্বাভাবিক। কামালকে দেখি উদ্বিগ্ন গলায় বললেন, জিনিস কোথায়? আপনার এখান থেকে গেলাম না। ভদ্রলোক জিনিস দেখে মুগ্ধ, এক কথায় 12,000 দিতে রাজি। আমি 3টাই খালাস করে দিলাম 35,000-এ। সে কি, 3টাই কিনে নিলেন? জি, আমি ভাবলাম খবরটা আপনাকে দিয়ে যাই, বলে গিয়েছিলাম অপেক্ষা করে আছেন। এই খবরে আমার লাভটা কি? 12,000 তো আমিও দিতে পারতাম। আপনি তো ভাই দিতে চান নাই, আপনি বলেছেন 7। ভদ্রলোক মুখ কালো করে বসে রইলেন। কামাল বলল, ভাই সাহেব, মন খারাপ করবেন না। এইরকম চালান যদি আরও আসে আমি আপনাকে খবর দেব। আপনাকে কথা দিলাম, যে দামে আপনার সঙ্গে কথা হয়েছে ওই দামেই দিব, 7,000। আমি এক কথার মানুষ। কবে আসবে এরকম চালান? তার কি কোনো ভাই ঠিক আছে? কালও আসতে পারে, আবার ধরেন 2 মাসও লাগতে পারে। তবে আপনাকে কথা দিচ্ছি, আসা মাত্র আপনাকে টেলিফোন করব। আমি এক কথার মানুষ। ভদ্রলোক মন খারাপ করে বসে রইলেন। কামাল হৃষ্টচিত্তে বেরিয়ে এলো। হারামজাদার টোপ গিলেছে। এখন টেলিফোন করলেই পকেটে টাকা নিয়ে ছুটে আসবে। টঙ্গী আসতে বললে টঙ্গী আসবে, জয়দেবপুর যেতে বললে জয়দেবপুর যাবে। তবে টেলিফোন করতে হবে মাসখানেক পর। 2-1 দিনের মধ্যে করলে সন্দেহ করতে পারে। লোভ, লোভ, শালা লোভের জন্যে মারা পড়ছিস। লোভটা একটু কমা, একটু না কমালে ধনে প্রাণে যাবি। বিজু মুরাদকে ধরে এনেছে। কলেজে যাবার পথে সে মুরাদকে প্রথমে এক ঝলক দেখতে পায়। আমজাদের চায়ের দোকানে বসেছিল। বিজুকে দেখেই চট করে সরে পড়ল। বেশি দূর যেতে পারল না, বিজু ছুটে গিয়ে ধরে ফেলল। পর মুহূর্তেই প্রচণ্ড একটা চড় বসাল। এমন প্রচণ্ড চড় যে মুরাদ উল্টে পড়ে মাথায় চোট খেল। এক ভদ্রলোক আঁতকে উঠে বললেন, করেন কি? বিজু বলল, কি করছি দেখতে পাচ্ছেন না? মার দিচ্ছি। আপনার বাসা থেকে টাকা নিয়ে পালালে আপনি কি করতেন? কোলে নিয়ে চুমু খেতেন? কি চুমু খেতেন কোলে নিয়ে? ভদ্রলোক কথা বললেন না। বিজু মুরাদের চুল ধরে টানতে টানতে বাসায় নিয়ে এলো। তার মূর্তি ভয়ঙ্কর। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, মাঝে মাঝে হিংস্র গলায় বলছে,
তোর বাপের নাম ভুলিয়ে দেব। এত বড় সাহস! বাজারের টাকা নিয়ে উধাও, মামদোবাজি। সোমা ব্যাপারটা দেখে স্তম্ভিত। একজন মানুষ অন্য একজনকে এমনভাবে মারতে পারে? সোমা বলল, এসব হচ্ছে কি? বিজু বলল, আদর হচ্ছে, হারামজাদাকে আদর করছি। সোমা কড়া গলায় বলল, ছাড়, ওর চুল ছাড়। তুমি এখান থেকে যাও তো আপা। তুই ওর চুল ছাড়। বললাম তো তুমি এখান থেকে যাও। ওকে ছেড়ে দে বিজু। তুমি বড্ড যন্ত্রণা করছো আপা। তুই ওকে না ছাড়লে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। বিজু চুল ছেড়ে দিল। সোমা বলল, তুই এসব কি শুরু করেছিস? চোরকে ধরে কয়েকটা চড় দিয়েছি, এর বেশি আর কি করলাম? বড় চাচাকে তুই কি বলেছিস? বড় চাচার কথা আসছে কেন? তুই কি বলেছিস বড় চাচাকে? কি বলবো, কিছুই বলিনি। কিছুই বলিসনি, তাহলে উনি এরকম করছে কেন? কিরকম করছেন তাও জানিস না? তুমি বড় চেঁচামেচি করছো আপা। এত চেঁচামেচি করার তো কিছু হয়নি। তুমি অনেক কিছু করছো যা আমার পছন্দ না, কিন্তু কই, আমি তো চেঁচামেচি করছি না, আমি তো চুপ করে আছি। সোমা চাপার স্বরে বলল, আমি কি করেছি? ওই হারামজাদা প্রফেসরের বাসায় তুমি যাওনি? এত কিছুর পরেও তো গিয়েছ। হেসে হেসে গল্পগুজব করেছ, করনি? জাহানারা বের হয়ে এলেন। কঠিন স্বরে বললেন, যথেষ্ট হয়েছে। বিজু, ঘরে যা। বিজু ঘরে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল, চাঁদে তো উর্মি, আজ ক্লাসটা মিস হয়ে গেল, ইম্পর্টেন্ট ক্লাস ছিল। তুই কলেজে যাসনি কেন রে? কলেজ বন্ধ। আজ আবার কিসের বন্ধ? যন্ত্রণা হলো দেখি, দুদিন পর পর বন্ধ। তোদের কলেজের অবস্থা তো দেখি আমাদেরটার চেয়েও খারাপ। বিজু সহজ ভঙ্গিতে কথা বলছে, একটু আগের ঘটনার কোনো ছাপ তার মধ্যে নেই। আবার কলেজের দিকে রওনা হবার আগে সে সোমাকে বলল, আপা, তোমার টবের এই গাছ দুটো চমৎকার। বোগেনভিলের এত সুন্দর কালার হয় জানাই ছিল না। এক্সেলেন্ট। সোমা জবাব দিল না। বিজু নিচু গলায় বলল, মাঝে মাঝে হট ব্রেনে কি বলে ফেলি, কিছু মনে রেখো না আপা। আর ওই পিচিকে 5টা টাকা দিয়ে দিয়েছি। দেখো গিয়ে, দাঁত বের করে হাসছে। মারধরে ওদের কিছু হয় না, মারধর ওদের কাছে ডাল ভাত। দুপুরের সোমা বড় চাচাকে দেখতে গেল। তিথি কাঁদো কাঁদো গলায় বলল, বাবার বোধহয় মাথাই খারাপ হয়ে গেছে আপা। ওই দিন বিজু ভাই কী সব বলে গেছেন, তারপর থেকে। সোমা বলল, চাচি নেই? মা 7 দিন আগে রাগারাগি করে ওই যে বড় মামার বাসায় গেছেন, আর আসছেন না। কি করি বলো তো আপা? বড় চাচার অবস্থার কথা চাচি জানেন? জানেন, আমি নিজে গিয়ে বলেছি। কি বললেন চাচি? কিছুই বললেন না। সোমা বড় চাচার ঘরে ঢুকল। তিনি এক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, কে, সোমা না? জি। ভালো আছিস মা? জি, ভালোই তো আছি। শরীরটা ভালো তো? জি, ভালো। শরীর ঠিক রাখবি। শরীর ঠিক রাখাটা খুবই দরকার। শরীরটা নষ্ট হয়ে গেছে, তাই আজ আমার এই অবস্থা। শরীর ঠিক থাকলে তিথির 3 মামাকে কি করতাম দেখতে পেতি। ধরে ধরে আছাড় দিতাম। 3টাই বদ, মহাবদ। 2টো কাঁচা পয়সার মুখ দেখে মনে করছে দুনিয়া কিনে ফেলেছে। দুনিয়া কেনা এত সস্তা না। ফেরাউন বাদশাও কিনতে পারেনি। তার তো টাকার অভাব ছিল না। ব্যাটা, তোদের কটা টাকা হয়েছে বল দেখি? 2টো ব্যাঙের আধুলি পেয়ে কি মনে করেছিস? তোদের মুখে আমি পেচ্ছাপ করে দিই। ইয়াস, পেচ্ছাপ। স্ট্রেট পেচ্ছাপ করে দেব। তখন বুঝবি কত ধানে কত চাল। তোরা ভেবেছিস কি 2 মণ ধানে 2 মণ চাল? হুম, এত সহজ না। 2 মণ ধানে 1 মণ চাল, খুব বেশি হলে 1.5 মণ। বড় চাচা অনবরত কথা বলে যাচ্ছেন।
এক মুহূর্তের জন্যেও থামছেন না। তিথি ও মিথি দরজা ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে তাদের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। মিথি হাত ইশারা করে সোমাকে ডাকছে। সোমা উঠে গেল। বড় চাচার কথা বলা বন্ধ হল না। তিনি কথা বলেই যাচ্ছেন। মিথি বলল, কি করব আপা? বড় চাচিকে নিয়ে আয়, কিংবা তোর কোনো মামাদের আন। ভয় নেই, আমি এখানে আছি। বাবা কি পাগল হয়ে গেছেন? আরে না, মানুষ এত সহজে পাগল হয় না। মাথাটা গরম হয়েছে, ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে। যা, তোরা দুজনে মিলে চলে যা। মিথিরা চলে যাবার কিছুক্ষণের মধ্যেই বড় চাচা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। বেশ আরামের ঘুম। তার নাক ডাকতে লাগল। সোমা পাশেই বসে রইল। তার কিছুই করার নেই। একটা বই হাতের কাছে থাকলে বসে বসে পড়া যেত। অনেক দিন বই পড়া হয় না। বই পড়তে কেমন লাগবে এখন কে জানে। বিকেলের দিকে একবার কি যাবে বই আনতে? না, থাক, যন্ত্রণা বাড়িয়ে লাভ নেই। এমনিতেই অনেক যন্ত্রণা। সোমার বড় চাচি তার ছোট ভাইকে নিয়ে সন্ধ্যার আগে আগে ফিরলেন। বড় চাচা তখনও ঘুমে। সোমা নিজের ঘরে চলে এলো। ঘুমন্ত মানুষের পাশে থেকে থেকে তারও ঘুম পাচ্ছে। সারাদিন সে কিছুই করেনি, তবু খুব ক্লান্ত লাগছে। সে খানিকক্ষণ ঘুমুবে। উর্মিকে বলে দেবে যেন তাকে ডাকা না হয়। রাতের খাবার সময়ে যদি দেখা যায় তার ঘুম ভাঙেনি, তবু যেন ডাকা না হয়। এক রাত না খেলে কিছু হয় না। সোমা কতক্ষণ ঘুমিয়েছিল তা সে বলতে পারবে না। তার কাছে মনে হলো শুধু তার চোখ একটু লেগেছে, অমনি যেন উর্মি এসে তার গা ঝাঁকাচ্ছে। আপা, ওঠো তো, প্লিজ ওঠো। সোমা বিরক্ত হয়ে বলল, তোকে কি বলেছিলাম? আপা উঠো, দরকার আছে, প্লিজ। সোমা উঠে বসল। ঘর অন্ধকার। বারান্দায় বাতিও জ্বালানো হয়নি, দরজা জানলা লাগানো। তুমি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছ আপা, এখন 9:30 বাজে। কি বলিস? হ্যাঁ, তবে তোমাকে তুলে এনেছি অন্য কারণে। প্রফেসর সাহেব এসেছেন। কে এসেছেন? প্রফেসর সাহেব, ওই যে দোতলা বাড়ির। সন্ধ্যার পরপর এসেছেন, আর যেতে চাচ্ছেন না। আমি এতক্ষণ গল্প করলাম, আমার পেটে যা গল্প ছিল সব শেষ। তিনিও চুপচাপ বসে, আমিও চুপচাপ। আপা, হাতে মুখে একটু পানি দিয়ে চলে এসো। সোমা কখনো ভাবেনি যে বসার ঘরে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন, যেন সোমা একজন খুব সম্মানিত মহিলা। সোমার ভীষণ লজ্জা লাগল। সে নিচু গলায় বলল, আপনি বসুন। উর্মি বলছিল তোমার শরীর ভালো না, সন্ধ্যা থেকে ঘুমোচ্ছ। ঘুমোবার সময় বলেছিলে যেন তোমাকে ডাকা না হয়, তাই আমি অপেক্ষা করছিলাম। সোমা কি বলবে ভেবে পেল না। বসার ঘরের অবস্থা কি হয়ে আছে। উনি আসবেন জানলে ঘর গুছিয়ে রাখত। প্রফেসর সাহেব নরম গলায় বললেন, তোমার ছোট বোনের সঙ্গে কথা বলতে বলতে খুব হাসছিলাম। ও যে এত মজার মজার গল্প জানে, আশ্চর্য। মেয়েরা সাধারণত রসিকতা করতে পারে না, কিন্তু ও দেখলাম সুন্দর রসিকতা করে। আপনাকে কি চা দিয়েছে? হ্যাঁ, 3বার দিয়েছে। আর খাবো না। তোমার সঙ্গে কয়েকটা কথা বলেই চলে যাব। বলুন। তুমি এত দূরে বসেছ, কথা বলতে হলে তো চেঁচিয়ে বলতে হবে, কাছে এসো। সোমা এগিয়ে এলো। নিজেদের বাড়িতে তুমি এত লজ্জা পাচ্ছ কেন বলো তো? না, লজ্জা পাচ্ছি না। আমি যে জন্য এসেছি সেটা বলে চলে যাই। তুমি খুবই অস্বস্তি বোধ করছো। তোমাকে অস্বস্তিতে ফেলাটা আমার উদ্দেশ্য নয়। আচ্ছা শোনো, ওই দিন যে তুমি আমার বাসায় গিয়েছিলে তা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা কেন হবে? গতকাল সন্ধ্যায় তোমার বাবা আমার বাসায় এসেছিলেন, কাজেই মনে হলে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। আমার মনটা খুব খারাপ হয়েছে। তোমার বাবাকে সেটা বুঝিয়ে বললাম। বাবা আপনার কাছে গিয়েছিলেন? তুমি জানো না? না।
হ্যাঁ, গিয়েছিলেন। তিনি তোমাকে নিয়ে খুবই চিন্তিত। তোমার আগের হাজব্যান্ডও নাকি খুব বিরক্ত করছে তোমাকে? না তো। তোমার বাবা তো তাই বললেন। রাত 10টা-11টার দিকে বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। ক্রিমিনাল নেচারের মানুষ তো, তাই তোমার বাবা ভয় পাচ্ছেন যদি কোনো ক্ষতি-টতি করার চেষ্টা করে। ও কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। না করলে তো ভালোই। তোমার বাবাকে আমি সেই কথাই বললাম। আর আরও একটা কথা বলেছি, সে কথাটা তোমাকেও বলা দরকার। কথা ঠিক না, এক ধরনের আবেদন বলতে পারো। আমি তোমার বাবাকে বলেছি যে আপনার বড় কন্যাকে আমি খুবই পছন্দ করি। তার জীবনের ভয়াবহ দুর্যোগের জন্যে আমি পরোক্ষভাবে হলেও দায়ী। কাজেই সোমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে কাঁচ মুছতে মুছতে বললেন, আমার মনে হলো তোমার বাবা আমার কথা শুনে খুশি হয়েছেন। ওনার খুশি হওয়াটা তেমন জরুরি নয়। তুমি খুশি কিনা বা তুমি কি ভাবছ সেটা হচ্ছে জরুরি। জীবন নতুন করে শুরু করা অন্যায় কিছু না। পেছন দিকে তাকিয়ে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলার কোনো মানে হয় না। আজ উঠি। ভালো কথা, এই তোমার জন্য 2টো বই এনেছিলাম। সোমা তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে গেল। ভদ্রলোক চলে যাবার পরও সে অনেকক্ষণ গেটের কাছে দাঁড়িয়ে রইল। বড় চাচার কথা শোনা যাচ্ছে। এক নাগাড়ে তিনি কথা বলে যাচ্ছেন। এখন কথা বলছেন আগের চেয়েও অনেক উঁচু গলায়। সমস্যা আবার কি? কিসের সমস্যা? হ্যাঁ, কার বাপের সমস্যা? কাকে আমি ডরাই? তারা আমাকে কি ভাবে? এখনো হাতে এমন জোর আছে, একটা চড় দিলে দ্বিতীয় চড় দেওয়ার জায়গা থাকবে না। এক চড়েই পাউরুটি বিস্কুট হয়ে যাবে। বড় চাচা কথা বলছেন, আরেকজন কে যেন কাঁদছে। কে কাঁদছে বোঝা যাচ্ছে না। মিথি, তিথি না বড় চাচি? সব পুরুষদের কান্নার শব্দ যেমন একরকম, সব মেয়েদের কান্নার শব্দ এক। কে জানে, যখন মানুষ কাঁদে তখন বোধহয় সবাই সমান হয়ে যায়। সোমা দেখল বাবা আসছেন, হেঁটে হেঁটে আসছেন। আজকাল প্রায় রাতেই উনি দেরি করে ফিরছেন। পসার বোধহয় বাড়ছে। আগেকার সেই বিমর্ষ ভাব এখন আর তার মধ্যে নেই। কে? সোমা? জি বাবা। অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন রে মা? তোমার জন্য অপেক্ষা করছি। এত দেরি হলো? একটা কলে গিয়েছিলাম, ওরা আবার চাটা খাইয়ে দিল। নামি ডাক্তার হয়ে যাচ্ছে মনে হয় বাবা। বাবা হাসলেন। সোমা অবাক হয়ে লক্ষ্য করল, এই যে বড় চাচা চেঁচামেচি করছেন তা বাবার কানে যাচ্ছে না। তিনি হাসতে হাসতে কথা বলছেন। এখানে তো বেশ বাতাস সোমা। জি। দাঁড়াই, খানিকটা গায়ের ঘাম মুরুক। কি বলিস? হ্যাঁ, দাঁড়াও। তিনি ইতস্তত করে বললেন, তোকে একটা কথা বলা হয়নি। প্রফেসর সাহেবের বাসায় গিয়েছিলাম। এমনি ভাবলাম, হাজার হলেও প্রতিবেশী, তাই না? তা তো ঠিকই। ভদ্রলোককে যেরকম ভেবেছিলাম সেরকম না। খুবই ভদ্রলোক। বলতে গেলে আমি তার ব্যবহারে মুগ্ধ। তোর মাকে বলেছি সে কথা। খুবই ভালো মানুষ, পাড়াতেও খুব সুনাম। হ্যাঁ, ভালো মানুষ, সুনাম হবে না কেন? নিরহংকারী লোক। একদিন পানি ছিল না, উনি নিজেই রাস্তার মিউনিসিপ্যালিটির কল থেকে বালতি করে পানি নিয়ে গেলেন। সবাই পারে না, সংকোচ বোধ করে, তাই না? হ্যাঁ, তা ঠিক। সম্মান যার আছে সে সম্মান যাওয়ার ভয় করে না। যার সম্মান নেই তারই যত ভয়। তোমার গায়ের ঘাম বোধহয় মরেছে। চলো ভেতরে যাই। দাঁড়া আর একটু, বাতাসটা ভালোই লাগছে। সোমা, প্রফেসর সাহেব একটা প্রস্তাব দিয়েছেন। তোর মা তোকে কিছু বলেছে? না। হ্যাঁ, আচ্ছা, তোর মার কাছ থেকে শুনিস। প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে। একটা ফ্রেশ স্টার্ট হলে ভালো হয়, বেশ ভালো হয়।
চেঁচামেচি কে করছে রে? বড় চাচা। যন্ত্রণা হলো দেখি। সাইফুদ্দিন সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফেললেন। রাত 12:10। বিজু এখনো ফেরেনি। মাঝে মাঝে সে খুব রাত করে। তার নাকি পার্টি মিটিং থাকে। আজও বোধহয় পার্টি মিটিং ছিল। জাহানারা ভাত বেড়ে ক্লান্ত হয়ে অপেক্ষা করছিলেন। সোমা বলল, তুমি ঘুমিয়ে পড়ো মা, আমি জেগে আছি। আমি সন্ধ্যাবেলায় ঘুমিয়েছি, এখন আর ঘুম আসছে না। জাহানারা সঙ্গে সঙ্গে ঘুমোতে গেলেন। বাড়ি নিঝুম হয়ে গেল। বড় চাচার কথাও শোনা যাচ্ছে না। সম্ভবত তিনিও ঘুমোচ্ছেন। মাঝে মাঝে একটা ঘুমন্ত বাড়িতে একা একা জেগে থাকতে ভালো লাগে। অদ্ভুত অদ্ভুত সব চিন্তা আসে। আজ অবশ্য তেমন কোনো অদ্ভুত চিন্তা সোমার মাথায় আসছে না। সে প্রফেসর সাহেবের রেখে যাওয়া বইটি কোলে নিয়ে বসে আছে। এই ভদ্রলোককে সে কখনো কোনো নামে ডাকেনি। প্রথম পরিচয়ের দিন একবার শুধু স্যার বলেছিল। উনি বলেছিলেন, সবার মুখে দিনরাত স্যার স্যার শুনি, তুমি স্যার না বললে কেমন হয়? সোমা বলেছিল, কি ডাকব? তোমার যা ইচ্ছে তাই ডাকতে পারো। সোমা কিছু ডাকেনি। দরজায় কড়া নড়ছে। সোমা দরজা খুলে দিল। লজ্জিত ভঙ্গিতে ঘরে ঢুকল বিজু। দেরি করলাম আপা, সরি, পার্টি মিটিং ছিল। তরকারি গরম করব না যেমন আছে তেমন খাবি? কিছু খাবো না আপা, বিরিয়ানি খেয়ে এসেছি। বিরিয়ানি খেয়ে এসেছি। চা খাবি? চা করে দেব? দাও, বেশি করে দিও, ফ্লাস্কে ভরে রাখব। সোমা রান্নাঘরে চা বানাচ্ছে। বিজু কাপড় ছেড়ে সিগারেট হাতে এসে বসল বোনের পাশে। সোমা চায়ে চিনি মেশাতে মেশাতে বলল, বিজু, ও নাকি রাতের বেলা বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে। কে বলেছে তোমাকে? করে কিনা বল। আর করবে না, হেভি ধাতানি দিয়ে দিয়েছি। মারধর করেছিস? আরে না, তুমি কি ভাবো আমি রাত দিন মারামারি করে বেড়াই? আমি লোকটাকে কঠিন করে বলে দিয়েছি, আপনাকে 3 রাত এখানে হাঁটাহাঁটি করতে দেখেছি, আর যেন না দেখি। মামদোবাজি আমি সহ্য করব না। সোমা শীতল গলায় বলল, একজন লোক যদি বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় তাহলে তোর অসুবিধে কি? বিজু খুব অবাক হল। সোমা বলল, এমন তো না যে সে কারো ক্ষতি করছে। ও একটা ক্রিমিনাল লোক আপা, বলো ক্রিমিনাল না? সোমা চুপ করে রইল। বিজু বলল, একটা কথা সত্যি করে বলো তো আপা, তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও? না। কখনো কি তোমার মনে হয়েছে যে চলে এসে তুমি ভুল করেছ? না। শুনে ভালো লাগলো। তোমার কাণ্ড কারখানায় মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। তুই যখন ওইসব কথা ওকে বললি, ও তখন কি বলল? তুমি এখন ওইসব নিয়ে ভাবছ? কি বলল? কিছুই বলেনি। এখানে আসতো কেন জিজ্ঞেস করেছিলি? না, কথা বলার মতো অবস্থায় ছিল না। কেন? মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ দেখলাম, কে বোধহয় হেভি পেটন দিয়েছে। সোমার হাত থেকে চা ছলকে পড়ল। বিজু বলল, ঠাট্টা করছিলাম আপা, তোমার রিয়াকশন দেখছিলাম। লোকটা বহাল তবিয়তই আছে, তবে মার সে একদিন খাবেই। পাবলিক তাকে পিটিয়ে লম্বা বানাবে। তোমার শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি। সোমা উঠে দাঁড়ালো। বিজুও উঠল। সোমার পেছনে আসতে আসতে বলল, তুমি খুব শক্ত মেয়ে, তবে তোমার আরও শক্ত হওয়া দরকার। তোকে উপদেশ দিতে হবে না। উপদেশ দিচ্ছি না, শুধু আর একটা কথা বলবো। তোমার এই প্রফেসর ভদ্রলোক খারাপ না, ভালো। তুমি যদি ওনার বাসায় যাও, আমি রাগ করব না, বরং খুশি হব। আর শুধু আমি একা না, এ বাড়ির সবাই খুশি হবে। বড় চাচাকে নিয়ে যেতে তিথিমিথির 2 মামা এসেছেন। বাড়ির সামনে একটা পিকআপ এবং একটা ডাইহাৎসু গাড়ি দাঁড়িয়ে। পিকআপে জিনিসপত্র তোলা হচ্ছে। ব্যাপারটা উর্মি বারান্দায় দাঁড়িয়ে দেখল। তার খুব খারাপ লাগছে।
সে ভেতরে এসে বিজুকে বলল, ওরা সব কিছু নিয়ে চলে যাচ্ছে। বিজু বলল, যাক না, তোরা তো মাথা ব্যথার কিসের? তিথিমিথিরা খুব কান্নাকাটি করছে। বারান্দায় দাঁড়িয়ে দেখার কোনো দরকার নেই। বড়াপা কোথায়? ওই বাড়িতে। যা, আপাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না, এরকম কান্নাকাটির মধ্যে আমি যাব নাকি? বড় চাচা ভীষণ হইচই করছেন। তিনি কিছুতেই যাবেন না। ক্রমাগত বলছেন, ওরা আমাকে নিয়ে মেরে ফেলবে, খুনির দল আমাকে নিয়ে মেরে ফেলবে, আমাকে খুন করতে নিয়ে যাচ্ছে। মিথির দুই মামা খুবই বিরক্ত হচ্ছেন। ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। গাড়ির দুই ড্রাইভার তার হাত ধরে তাকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে। তিনি গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন। তাকে ঘর থেকে বের করতে ড্রাইভার দুজনকে খুব বেগ পেতে হল। মিথির বড় মামা বিরক্ত গলায় বললেন, এই সামান্য কাজে তোমরা সারাদিন লাগিয়ে দিচ্ছ, হাত দুটো শক্ত করে ধরো না কেন? বাড়ি থেকে বের করে আনার পর বড় চাচা কিছুক্ষণের জন্য চিৎকার করলেন। তারপর শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বিজুকে ডাকতে লাগলেন, ও বিজু, বিজু, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, ও বিজু, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মিথির ছোট মামা বললেন, একজনকে মুখটা চেপে ধরো, চিৎকার সহ্য করা যাচ্ছে না, কি যন্ত্রণা। বড় চাচাকে পিক আপে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। ড্রাইভার দুজন পেরে উঠছে না। সাহায্যের জন্য মিথির বড় মামা এগিয়ে গেলেন। বড় চাচা ফুঁপিয়ে ডাকতে লাগলেন, ও বিজু, বিজু। বিজু বেরিয়ে এলো। কয়েক মুহূর্ত তাকিয়ে রইল বড় চাচার দিকে। তারপর গর্জন করে উঠল, একটা মানুষ যেতে চাচ্ছে না, তারপর আপনার জোর করে নিয়ে যাবেন নাকি? কি পেয়েছেন আপনারা, মগের মূল্য? বড় চাচা কান্না থামিয়ে উঁচু গলায় বললেন, ঘুষি মেরে ওদের নাক ফাটিয়ে দিত বিজু, কথায় কাজ হবে না, এরা কথার মানুষ না। বিজু বলল, যান, রেখে আসুন। মিথির বড় মামা বললেন, কি বলছো তুমি? চিকিৎসা করাতে হবে না? এখানে চিকিৎসা কে করাবে? আমরা করাবো। আমরা কি পানিতে ভেসে গেছি নাকি? একটা লোক ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, তবু তাকে নিয়ে যাবেন। বড় চাচা বললেন, খামাখা কথা বলে সময় নষ্ট করছিস বিজু, ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দে, এরা কথার মানুষ না। বিজু বলল, যান, রেখে আসুন, নইলে অসুবিধা হবে, পাড়ার লোক ডেকে রামধোলাই দিয়ে দেব। বড় চাচা আনন্দে হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, দেরি করিস না, ধোলাই দিয়ে দে, রামধোলাই দিয়ে দে। বড় চাচাকে আবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। তিথিমিথিরা গাড়িতে উঠে বসেছিল, তারা নেমে আসছে। মালপত্র নামানো হচ্ছে। উর্মি বারান্দায় আছে। বিজু একদিন ইলেকট্রিশিয়ানের সামনে তার গালে চড় মেরেছিল। এই অপরাধের জন্য সে কোনোদিন বিজুকে ক্ষমা করবে না বলে ভেবে রেখেছিল। আজ ক্ষমা করল। সে এগিয়ে গেল জিনিসপত্র নামানোর কাজে বিজুকে সাহায্য করবার জন্যে। বড় চাচা এখন বেশ স্বাভাবিক। তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। সেখান থেকে চেঁচিয়ে বলছেন, কাছের জিনিস আছে, আসতে না মা, এরা কোনো একটা কাজ যদি ঠিকমতো করতে পারে। বিজু, উর্মিটাকে একটা ধমক দিত, কিরকম টানাটানি করছে, ভাঙবে না? সোমা নতুন বই নিতে এসেছে। তিনি বই বেছে দিচ্ছেন। সোমা দেখল একটা কুচকুচে কালো বিড়াল তার পায়ে গা ঘষছে। সোমা বলল, এই বিড়ালটা কি আপনার? না, বিড়াল আমার পছন্দের প্রাণী না, তবে আমার স্ত্রী পছন্দ করত, বিড়ালকে খেতে টেতে দিত। এই কালো বিড়ালটা হচ্ছে আমার স্ত্রীর পোষা বিড়ালগুলোর কোন একটার বংশধর। আপনি কি একে খেতে টেতে দেন? হ্যাঁ, দিই, আমার স্ত্রীর প্রতি মমতা থেকে দিই। এমনিতে কিন্তু কুকুর বেড়াল কোনোটাই আমি পছন্দ করি না। আমিও করি না। তিনি হাসতে হাসতে বললেন, লোকে বলে যারা পাখি পছন্দ করে তারা পশু পছন্দ করে না। তুমি কি পাখি পছন্দ করো? জানি না, করি বোধহয়। আজ এই বইটা নিয়ে যাও। প্রথম 100 পাতা কষ্ট করে পড়তে হবে, তারপর দেখবে হাত থেকে বই নামাতে পারছো না। সোমা জবাব দিল না। সে কালো বেড়ালটার দিকে এক দৃষ্টিতে কি যেন দেখছে। সোমা চাপা গলায় বলল,
ও বিড়াল খুব পছন্দ করে। বলেই সে অসম্ভব লজ্জা পেয়ে গেল। তিনি অবাক হয়ে দৃশ্যটি দেখলেন। নরম স্বরে বললেন, উনি বিড়াল পছন্দ করতেন? জি, একবার রাস্তা থেকে একটা বিড়াল ধরে নিয়ে এসেছিল, পিঠে ঘা হয়েছিল। তাই রোজ ডেটল দিয়ে ঘা ধুয়ে দিত, পুঁজ পরিষ্কার করত। আমার গা ঘিন ঘিন করত, ভাত খেতে পারতাম না। বিড়ালটা অবশ্য বাঁচেনি, 7 দিনের দিন মরে গেল। উনি খুব কষ্ট পেয়েছিলেন মনে হয়। হ্যাঁ, হাউমাউ করে কিছুক্ষণ কাঁদল, তার পরপরই অবশ্য খুব স্বাভাবিক, ওর কষ্ট বেশিক্ষণ থাকে না। সোমা, জি, তুমি কিন্তু এখন ওই ভদ্রলোককে খুব পছন্দ করো। সোমা চুপ করে রইল। তিনি নরম স্বরে বললেন, এসো, আমরা বাইরে খানিকক্ষণ বসি। তারা বারান্দায় এসে বসল। তিনি একটা সিগারেট ধরিয়ে সহজ গলায় বললেন, আমার মনে হয় তোমার ওই ভদ্রলোকের কাছে ফিরে যাওয়া উচিত। তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সে কেমন মানুষ আপনি জানেন না বলে এটা বলতে পারলেন। ধরে নিলাম খুবই খারাপ মানুষ, কিন্তু তুমি কি তাকে বদলাবার কোনো চেষ্টা করেছ? আমার কেন যেন মনে হয় তুমি করনি। করে দেখো না। সোমা তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তিনি বললেন, চা খাবে? না। তোমাকে ওনার কাছে ফিরে যেতে বলছি কেন জানো? ওই মানুষটার জন্য তোমার তীব্র ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। আমি যা বুঝতে পারিনি সেটা আপনি কি করে বুঝে ফেললেন? বিড়াল তুমি পছন্দ করো না, কিন্তু গভীর মমতায় কালো বিড়ালটার দিকে তাকিয়ে রইলে, কারণ তোমার খুব প্রিয় একজন বিড়াল পছন্দ করে। সোমার চোখে পানি এসে গেল। তিনি বললেন, বড্ড চায়ের তৃষ্ণা হচ্ছে, তুমি কি আমাকে 1 কাপ চা বানিয়ে খাওয়াবে? রান্নাঘরে সবই হাতের কাছেই আছে। সোমা চা বানানোর জন্য উঠে দাঁড়াল। সন্ধ্যা পার হয়ে গেছে, কামাল এখনো বিছানায়। দুপুরে ঘুমিয়েছিল, বিকেলে ঘুম ভেঙেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। এই সময়টা খুব খারাপ যায়, গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করে। আজও কাঁদতে ইচ্ছা করছে। বিড়ালের বাচ্চাগুলোর চোখ ফুটেছে, সব কটা এখন বিছানায়, বালিশ নিয়ে কামড়াকামড়ি করছে। কি সুন্দর দৃশ্য! কাউকে দেখাতে ইচ্ছে করে, দেখানোর কেউ নেই। কামালের বুক হু হু করে। ঘর অন্ধকার, আলো জ্বালতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে কিছুই করতে মন চায় না। আকাশ মেঘে ঢাকা, গুড়গুড় শব্দ হচ্ছে, মনে হয় ঢালা বর্ষণ হবে। একটু একটু করে বৃষ্টি হচ্ছে বোধহয়। ঝিরঝির শব্দ কানে আসছে। একটা বিড়াল কামালের বুড়ো আঙুল কামড়াবার চেষ্টা করছে। কামাল বলল, তোরা কিন্তু বড্ড বেশি বিরক্ত করছিস, লাত্তি খাবি। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কামাল বলল, কে? কেউ জবাব দিল না। আবার মৃদু টোকা পড়ল। কামাল দরজা খুলে তাকিয়ে রইল। সোমা দাঁড়িয়ে। সোমা বলল, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে কি হয়েছে দেখো না। কামাল বলল, তুমি কেমন আছো সোমা? বলতে বলতে তার চোখ ভিজে উঠল। সন্ধ্যাবেলার এই সময়টা ভালো না। এই সময় মানুষ বড় একাকী বোধ করে, তাদের বুক হুহু করে, অকারণেই তাদের চোখ ভিজে ওঠে। সন্ধ্যাবেলার এই অদ্ভুত সময়টাতে প্রিয়জনদের কাছে যেতে নেই। তবু সব মানুষই প্রিয়জনদের কাছে যাবার জন্যে এই সময়টাই বেছে নেয়। কেন নেয় কে জানে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দ্বৈরথ। আজ 4র্থ এবং শেষ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।